where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুণ্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাদের এই টেলিভাইজড ক্লাসের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ, কারণ এর মাধ্যমে আমাদের এই করোনার অতিমারির জন্য যে সকলের জীবনযাত্রা মোটামুটি স্তব্ধ হয়ে রয়েছে, সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ, তাদের পঠনও প্রায় স্তব্ধ হয়ে রয়েছে। তাই এই উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু বেশ একটা লাভ হবে। তাহলে আজকে আমাদের পাঠ্য হচ্ছে, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 12-এর রসায়নের দ্বিতীয় অধ্যায় দ্রবণের একটি অংশ, কলিগেটিভ প্রপার্টিস বা সংখ্যাগত ধর্ম। দেখো, কঠিন অনুদ্বায়ী দ্রাবর যদি আমরা লঘু দ্রবণকে লক্ষ্য করি, তার কতগুলো ধর্ম লক্ষ্য করা যায়, যে ধর্মগুলো দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না, নির্ভর করে দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর। এই ধর্মগুলোকেই বলা হয় কলিগেটিভ প্রপার্টিস। এর অর্থ কী দাঁড়ালো? যে তুমি বিশুদ্ধ জল নাও, তার দুটো আলাদা আলাদা একই পরিমাণ নিয়ে তাকে আলাদা আলাদা পাত্রের মধ্যে যদি নেওয়া হয় এবং তার দুটো বিভিন্ন পাত্রের মধ্যে তুমি কি করলে, দুটো আলাদা আলাদা দ্রাব যোগ করলে, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে যে সংখ্যাগত ধর্মগুলো রয়েছে তার মান কিন্তু একই থাকছে। কারণ কি, তুমি সমমোল পরিমাণ নিয়েছিলে সেই দ্রাবকগুলো, এই দ্রাব সমমোল এবং দ্রাবকের পরিমাণ সমান থাকার জন্য কিন্তু সংখ্যাগত ধর্ম যেটা রয়েছে, সংখ্যাগত ধর্মগুলো সবগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, নির্ভর করছে দ্রাবের কণার সংখ্যার উপর। তাহলে দ্রবণের আমরা মোটামুটি 4টে সংখ্যাগত ধর্ম দেখে থাকি। প্রথমটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দ্বিতীয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তৃতীয় সংখ্যাগত ধর্মটি হচ্ছে হিমাঙ্কের অবনমন। এবং চতুর্থ সংখ্যাগত ধর্মটি হচ্ছে অভিস্রবণ চাপ। এই 4টি সংখ্যাগত ধর্ম যে রয়েছে সেগুলোকে আমরা ধীরে ধীরে 4টাই কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমি একটু করে বলে নিই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ সম্বন্ধে একটুখানি জানিয়ে দিই। যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আমরা দেখেছি যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি কঠিন অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করা হয়, তাহলে যে কোনো উষ্ণতাতে দ্রবণের বাষ্পচাপ কিন্তু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। তাহলে এখানে যে কম হচ্ছে সেটাই হচ্ছে অবনমন। তাহলে এই যে অবনমন হচ্ছে সেটা বিশুদ্ধ দ্রাবকের অনুপাতে কতটা কম হচ্ছে সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই ধর্মটি একটি সংখ্যাগত ধর্ম। ঠিক একইভাবে দ্বিতীয় ধর্ম রয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। যদি একইভাবে যদি তুমি দ্রবণের যদি তুমি স্ফুটনাঙ্ক যদি তুলনা করো বিশুদ্ধ দ্রাবকের সাথে, তাহলে সেক্ষেত্রে দেখবে দ্রবণের কিন্তু স্ফুটনাঙ্কে বেশি হচ্ছে, স্ফুটনাঙ্কটা কার তুলনায়, বিশুদ্ধ দ্রাবকের তুলনায়। আর হিমাঙ্কের অবনমন কি হচ্ছে না, ঠিক একইভাবে দ্রবণের কিন্তু যে হিমাঙ্ক থাকছে সেটা বিশুদ্ধ দ্রবণের থেকে কিন্তু কম হচ্ছে, অর্থাৎ অবনমন হচ্ছে। আর এরপর হচ্ছে অভিস্রবণ চাপ। তাহলে এই 4টি বিষয় আমরা ধীরে ধীরে এবার কিন্তু আলোচনায় চলে যাই। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি না, প্রথমে জানতে হবে আমাদের বাষ্পচাপের অবনমন কি।
বাষ্পচাপের অবনমন হচ্ছে বিশুদ্ধ দ্রাবক নিলে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে তুমি কি করলে, বিশুদ্ধ দ্রাবক নেওয়ার পর বিশুদ্ধ দ্রাবকের তুমি বাষ্পচাপ নির্ণয় করলে, ধরো সেটা হচ্ছে পি নট, আর তুমি এরপরে বিশুদ্ধ সেই পরিমাণ দ্রাবকের মধ্যে একটি যে কোনো দ্রাব ধরো এ যোগ করে দিয়েছো, তার ফলে তুমি কি পেয়েছো, এটা দ্রবণ আর এটা হচ্ছে দ্রাবক। এর যে বাষ্পচাপটা পেলে সেটা হচ্ছে পি। তাহলে দেখা যাচ্ছে যে পি কিন্তু P0 থেকে ছোট হচ্ছে। কেন হচ্ছে এটা কিন্তু তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে এর আগের ক্লাসে, সেখানে বলা হয়েছিল, তাও একবার আমি বলে নিচ্ছি। দেখো, বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পায়ন হচ্ছে সেটা কি হচ্ছে না, তরলের উপরিপৃষ্ঠ থেকে হচ্ছে। এই উপরের পৃষ্ঠে যদি আমরা ধরে নিই যে 10খানা তোমার কণা রয়েছে দ্রাবকের, তাদের কিন্তু বাষ্পীয় দশায় পুরোটা 10টা কণাই কিন্তু বাষ্পীয় দশায় যাচ্ছে। কিন্তু দ্রবণে কি হচ্ছে, দ্রাবকের এই 10টি কণার মধ্যে দেখা গেল 10টি কণা না থেকে সেখানে 6টা দ্রাবকের কণা এবং তার সাথে কিছু দ্রাবর কণাও কিন্তু চলে আসছে। তাহলে উপরের পৃষ্ঠে কিন্তু দেখো আমাদের দ্রাবের কণা আসার জন্য দ্রাবকের কণার সংখ্যা কমে গেল। তাহলে বাষ্পীয় দশায় যাওয়া যে দ্রাবকের অণুর সংখ্যা সেটা কমে গেল, যার ফলে ইমিডিয়েটলি কি হচ্ছে, তোমার ফলস্বরূপ হচ্ছে যে বাষ্পচাপ যেটা থাকছে দ্রবণের সেটা কিন্তু দ্রাবকের ক্ষেত্রে কিন্তু দ্রাবকের থেকে কিন্তু কমে যাচ্ছে। কারণ কি, প্রতি একক ক্ষেত্রফলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দ্রাবকের যেটা আমাদের কণার সংখ্যা থাকছে, দ্রাবকে যে সংখ্যাটা থাকছে তার তুলনায় কিন্তু দ্রবণের মধ্যে সেই সংখ্যাটা কম, তাই বাষ্পচাপও কিন্তু কম হচ্ছে। তাহলে দেখো, বাষ্পচাপের অবনমন এটাকে আমরা কি বুঝতে পারছি, যে দ্রবণের তুলনামূলক কম। তাহলে অবনমন কতটা হচ্ছে না, তার যেটা বিয়োগফল অর্থাৎ যেটা হ্রাস পাচ্ছে। তাহলে বাষ্পচাপের অবনমন সমান সমান আমরা লিখতে পারছি বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ পি নট মাইনাস পি, পি নট মাইনাস পি, এটাই হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে বাষ্পচাপের এবার আপেক্ষিক অবনমনটা আমরা দেখি। বাষ্পচাপের অবনমন কি বলা হচ্ছে, যখন বিশুদ্ধ দ্রাবকের মধ্যে তুমি দ্রাবকে দ্রবীভূত করছো, তার ফলে আমরা দেখলাম যে বাষ্পচাপ কিন্তু দ্রবণের কম হচ্ছে, কার তুলনায় না, বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে। এই যে কমে গেল বাষ্পচাপটা, এই কমে যাওয়া বাষ্পচাপটা বা এই বাষ্পচাপের অবনমন যেটা হচ্ছে সেটাকে তুমি এবার অনুপাত তৈরি করো কার সাথে, বিশুদ্ধ দ্রাবকের সাথে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাথে যে অনুপাতটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এই সংক্রান্ত এবার তোমাদের জানতে হবে রাউল্টের সূত্রটা কি আছে। তাহলে রাউল্টস ল কি বলছে আমাদের এবার দেখে নিই। Raoult's law of relative lowering of paper pressure। সেখানে রাউলস কি বললেন, যে কোনো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ, অবিশ্লেষ্য এবং অসংযোজিত কঠিন দ্রাব যদি তুমি যোগ করো, তাহলে দ্রবণের বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হবে, তার মানে পি নট মাইনাস পি বাই পি নট, এটা ছিল তোমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার বলা হলো সেটা কি হবে না, দ্রবণের মধ্যে উপস্থিত যে দ্রাবটা থাকছে তার কিন্তু মোল ভগ্নাংশের সাথে, দ্রাবের মোল ভগ্নাংশের সাথে কিন্তু সমান হয়ে যাবে। দ্রাবের মোল ভগ্নাংশ আমরা প্রথমেই ধরে নিয়েছি, যে ধরি যে কোনো একটা দ্রবণ রয়েছে, সেই দ্রবণের মধ্যে দ্রাবকের মোল ভগ্নাংশ হচ্ছে x1 এবং দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে x2। তাহলে x2-র সাথে আমরা দেখতে পাচ্ছি এই আপেক্ষিক অবনমনটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রটা তোমরা যে প্রথমেই বাষ্পচাপ সংক্রান্ত রাউলসের যে সূত্রটা পড়েছিলে, সেখানে কি পড়েছিলে, যে P ইকুয়ালস টু ছিল x1 ইন্টু পি নট। তার মানে কি ছিল, যে দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ তার মোল ভগ্নাংশের সাথে যদি দ্রাবকের মোল ভগ্নাংশকে দিয়ে যদি গুণ করা যায়, তাহলে সেটা কি হবে না, দ্রবণের বাষ্পচাপের সাথে সমান হয়ে যাবে। এখান থেকে আমি লিখতে পারি পি বাই পি নট ইকুয়াল টু x1
মিটিয়ে দিচ্ছি আমি উপরটা একটু। তাহলে উভয় দিক থেকে 1 মাইনাস করে দিলাম, পি বাই পি নট ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x1। এইটা যেহেতু x1 প্লাস x2 ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা x2 লিখতে পারি। পি নট মাইনাস p0 ইকুয়াল টু x2। তাহলে রাউলসের সূত্রে আমরা এসে পৌঁছে গেলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা কিন্তু মূল ভগ্নাংশের সাথে সমান হচ্ছে। অবশ্যই এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা কিন্তু শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে এই ধর্মটা কিন্তু সংখ্যাগত ধর্ম হিসেবে দেখা যাবে, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কিন্তু এটা মান্য হবে না বা প্রযোজ্য হবে না। তাহলে এবার আমরা দেখব যে উষ্ণতার উপর নির্ভরশীলতা। উষ্ণতা আমরা জানি উষ্ণতার পরিবর্তন করলেই দ্রবণ এবং দ্রাবক উভয়েরই কিন্তু বাষ্পচাপের পরিবর্তন হয়ে যায়। কারণ উষ্ণতা বাড়াতে গেলে যে দ্রবণের উপর যে দ্রাবক রয়েছে, দ্রবণের মধ্যে যে দ্রাবকটা রয়েছে সেটাও বাষ্পীভূত হতে থাকবে বেশি পরিমাণে, এবং ঠিক একইভাবে দ্রাবকেরও কিন্তু বিশুদ্ধ দ্রাবকেরও কিন্তু বাষ্পচাপ বেড়ে যাবে। তাহলে বাষ্পচাপ আমরা জানি যে উষ্ণতার সাপেক্ষে কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়, কিন্তু যখন তুমি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নিচ্ছ সেটা কিন্তু সমান হয়ে যাচ্ছে কিন্তু দ্রাবকের মোল ভগ্নাংশের সাথে। তাহলে এইটা একটা উষ্ণতা নিরপেক্ষ রাশি, যার ফলে কি হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু তোমার উষ্ণতা নির্ভরশীল নয়। ঠিক আছে, এবার আমরা দেখব যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি একটি সংখ্যাগত ধর্ম, যেটা আমরা বলছি সেটা কেন বলছি, একটা সংখ্যাগত ধর্ম বলছি, সেটা কেন বলছি? সংখ্যাগত ধর্ম হতে গেলে আমাদেরকে নাম্বার অফ যে পার্টিকেলস রয়েছে তার উপর ডিপেন্ড করতে হবে। ধরে নিই যে দুটি আমি দ্রবণ তৈরি করেছি, দ্রবণের মধ্যে আমি একই পরিমাণ দ্রাবক যোগ করে দিয়েছি। দ্রাবকের পরিমাণ কিন্তু দুই ক্ষেত্রেই একই, ঠিক আছে? একটার মধ্যে আমি এ দ্রাব যোগ করেছি, আরেকটির মধ্যে আমি বি দ্রাব যোগ করেছি, দুটোই আমার দ্রবণ। তাহলে দুটোর মধ্যেই যখনই তুমি দ্রাব যোগ করছো, সমমোল পরিমাণ দ্রাব যখন যোগ করছো একই দ্রাবকের মধ্যে, দুই ক্ষেত্রেই কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে, এবং সেটা পরীক্ষালব্ধ ফল থেকে দেখা যাচ্ছে দুটি কিন্তু সম পরিমাণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা হচ্ছে। তাই বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা থাকছে সেটা কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, নির্ভর করছে কিন্তু দ্রাবের কণার উপর। যেহেতু তুমি এখানে সমমোল পরিমাণ নিয়েছো দুটো দ্রাবক, তাই কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কোনোভাবেই কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করছে। তাহলে সংখ্যাগত ধর্ম সেটা আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে যাই যে রাউলসের সূত্রকে ব্যবহার করে আমরা কিভাবে দ্রাবের আণব ভর নির্ণয় করে থাকি। দ্রাবের কি করে আমরা আণবিক ভর নির্ণয় করব? এবার ধরে নিই যে W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রাব আমরা দ্রবীভূত করেছি W2 গ্রাম। ঠিক একইভাবে কি করছি না, দ্রাবকের আণবিক ভর ধরে নিচ্ছি আমরা M1 এবং দ্রাবের আণবিক ভর আমরা ধরে নিচ্ছি M2। তারপরে এবার আমরা দুই ক্ষেত্রে দ্রাবক এবং দ্রবণের কিন্তু আমরা নাম্বার অফ দ্রাবক এবং দ্রাবের নাম্বার অফ মোলস কিন্তু এবার নির্ণয় করব। তাহলে মোল সংখ্যা যদি আমরা ফার্স্টে দ্রাবকের নির্ণয় করি, তাহলে আমরা জানি নাম্বার অফ মোলস কি করে নির্ণয় করি, G/M দিয়ে, অর্থাৎ এখানে হবে N1 ইকুয়াল টু W1/M1। ঠিক একইভাবে দ্রাবকের মোল সংখ্যা যদি বেরিয়ে যায়, তাহলে দ্রাবের মোল সংখ্যাও ঠিক একইভাবে বেরোবে। সেটা কি হবে, এটা N1 ধরেছি, এটা N2, তাহলে W2/M2। তাহলে অ্যাকর্ডিং টু রাউলস ল আবার আমরা চলে যাই
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পি নট মাইনাস পি ডিভাইডেড বাই পি নট ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ছিল x2, মানে হচ্ছে কি n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এখন দেখো দ্রবণটা আমরা বারবারই বলেছি এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হচ্ছে, এবং দ্রবণটা যেটা আমরা তৈরি করেছি সেটা সবটাই কিন্তু লঘু দ্রবণ। অর্থাৎ লঘু দ্রবণ মানে কি অনেকটা পরিমাণ দ্রাবকের মধ্যে তুমি যে দ্রাবটা যোগ করেছো সেটা কিন্তু খুবই সামান্য, যার ফলে তুমি n1 প্লাস n2টাকে আমরা লিখতে পারি n1 এর সাথে, এর মোল ভগ্নাংশ প্রায় নগণ্য। তাহলে সেক্ষেত্রে আমাদের কি যে সূত্র এটা সমীকরণটা দাঁড়ালো পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু হচ্ছে n2 বাই n1। এবার n2 এবং n1 আমরা যে নাম্বার অফ মোলস বার করেছি সেটা আমরা বসিয়ে দিই, যে সেক্ষেত্রে কি হচ্ছে w2 বাই m2 আর n1 হচ্ছে w1 ইন্টু m1। তাহলে এখান থেকে তুমি কি করবে যে আমাদের m2টার মান বার করতে হবে। তাহলে m2 সমান সমান এটা উল্টে গেল পি নট মাইনাস পি কি হয়ে যাচ্ছে w2 ইন্টু m1 বাই, এইভাবে তুমি যেটা পাচ্ছ এদের মধ্যে সকলেরই তুমি মান জানা, এই মানটা তোমাকে পরীক্ষা থেকে নির্ণয় করতে হচ্ছে। তাহলে তোমার m2 বেরিয়ে গেল। এইবার যদি তোমার n2টা যদি নগণ্য না করো সেক্ষেত্রে তোমাকে কি করে তুমি মানটা নির্ণয় করবে দেখো। তাহলে পি নট মাইনাস পি বাই পি নট ইকুয়াল টু n2 n1 প্লাস n2। এবার উল্টে দাও, তাহলে আমরা লিখতে পারি যে পি নট ডিভাইডেড বাই পি নট মাইনাস পি ইকুয়াল টু n1 প্লাস n2 ডিভাইডেড বাই n2। এটাকে লেখা যায় n1 বাই n2 প্লাস 1, n2 n2 কেটে যাবে, মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানটাতে আমরা প্লাস 1 যেটা রয়েছে এদিকে নিয়ে চলে আসি, পি নট ডিভাইডেড বাই পি নট মাইনাস পি minus 1 equal to n1 by n2। পি নট মাইনাস পি থাকলো, উপরে থাকলো পি নট মাইনাস পি নট প্লাস পি ইকুয়াল টু হচ্ছে n1 বাই n2। তাহলে এটা কেটে যাওয়ার পর তোমার কি পড়ে থাকলো p by p naught minus p equal to n1 by n2 যেটা আছে সেটাকে এবার আমরা w1 w2 তে নিয়ে চলে যাই, w1 by m1 w2 উপরে চলে এলো m2। তাহলে এইখান থেকে তুমি m2 এর মান কি করে নির্ণয় করবে, এটা এদিকে করে দাও, যার ফলে তুমি m2 ইকুয়াল টু কি পাবে, নিচে চলে আসবে এটা, এটার সাথে কি হয়ে যাচ্ছে গুণ চলে যাচ্ছে, তাহলে m1 বাই w2 ডিভাইডেড বাই এটা হয়ে রয়েছে গুণ, নিচে ভাগ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেখানটাতে m1 w2 w1 এর মানগুলো জানা, এবং এই মানটা আমরা পরীক্ষা থেকে পেয়ে যাব, যার ফলে তুমি m2 মান নির্ণয় করতে পেরে যাচ্ছ। তাহলে এইভাবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত কিন্তু ছোট ছোট কিন্তু যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে, যদি সম্ভব হয়, সময় যদি পারমিট করে আজকেই আমরা কিছুটা অঙ্ক দেখে নেব। তাহলে এইখানটাতে আমরা দেখছি এই সূত্রের কিন্তু প্রযোজ্যতা যদি আমরা লক্ষ্য করি, বা সূত্রের যেটি মেনে চলার শর্ত যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে যে কঠিন যে দ্রাব পদার্থটা তুমি নিচ্ছ সেই দ্রাব পদার্থটার কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, বৈশিষ্ট্য, তবেই কিন্তু এটা সূত্রটা মেনে চলবে। সেটা কি কি হচ্ছে না, দ্রাবটিকে কঠিন হতে হবে, দ্রাবটিকে অনুদ্বায়ী হতে হবে, দ্রাবটি তড়িৎ অবিশ্লেষ্য হবে, এবং অসংযোজিত হবে।
এই কথাগুলো যদি একটু আমরা বুঝে নিই, অনুদ্বায়ী মানে কি, যে যেখানে তার যে বাষ্পচাপ, অনুদ্বায়ী মানে কি, আমরা কিছু ক্ষেত্রে কিছু পদার্থ দেখে থাকি যাদের অণুগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি থাকে, আবার কারোর মধ্যে কম থাকে। তাহলে যখন তুমি একটি দ্রবণ প্রস্তুত করছো, সেই দ্রবণের মধ্যে আমরা দেখতে পাই যে বাষ্পচাপটা থাকে সেটা সচরাচর কিন্তু দ্রাবকেরই থাকে। কিন্তু যদি তোমার যে দ্রাবটা রয়েছে সেটা যদি একটা উদ্বায়ী দ্রাব হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে দ্রাবের কণাগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম থাকছে, যার ফলে যখন তুমি বাষ্পচাপটা পাচ্ছ সেখানে কিন্তু দ্রাবক এবং দ্রাব উভয়েরই কণা কিন্তু বর্তমান থাকছে, যার ফলে কিন্তু এটা প্রযোজ্য হবে না। আবার তড়িৎ অবিশ্লেষ্য মানে কি, যদি কণাটা যদি তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়। তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যে আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি যে গলিত এবং জলে দ্রবীভূত অবস্থায় যে সমস্ত কণাগুলো আয়নিত হয়, যে সমস্ত পদার্থগুলো আয়নিত হয় তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মজা হচ্ছে, যখনই তুমি সোডিয়াম ক্লোরাইড, যেমন একটা সোডিয়াম ক্লোরাইডকে যখনই তুমি জলে দিচ্ছ, তখন এটা কি হচ্ছে, Na++Cl- দুটো কণাতে কিন্তু ভেঙে যাচ্ছে। অর্থাৎ দিয়েছিলে তুমি একটা কণা, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছ দুটো কণা। তার মানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে সেখানে দেখতে পাবে যে যে তোমার যেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে সেটা তুমি ধরেছিলে কিন্তু একটা কণা হিসেবে, কিন্তু সেটা যদি ভেঙে গিয়ে দুটো কণা হয় তাহলে সূত্র অনুসারে যা পাওয়ার কথা তুমি কিন্তু তা পাবে না, তার থেকে বেশি পাবে। তাহলে এবার দেখো, যদি কণাগুলো যে রয়েছে দ্রাবের কণা, সেগুলো যদি অসংযোজিত হয়। অসংযোজিত মানে কি, যে আমরা দেখেছি যে বেনজিনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড যখনই দেওয়া হয়, অ্যাসিটিক অ্যাসিডের কণাগুলো, অ্যাসিটিক অ্যাসিডের যে অণুগুলো, সেই অণুগুলো কি করে, নিজেদের মধ্যে ডাইমার গঠন করে। ডাইমার মানে কি, যে দুটো যে রয়েছে অণু, এরা পরস্পর হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে দুটো অণু একটা অণু হিসেবে আচরণ করতে শুরু করে। তার মানে দ্রবণের মধ্যে যদি তুমি 100টা অ্যাসিটিক অ্যাসিড নাও, তাহলে সেখানে তুমি দেখতে পাচ্ছ 100টার জায়গায় 50টা কিন্তু তোমার রেজাল্ট দেবে, আর 50টা তোমার যেন মনে হবে কি করে বাষ্পচাপটা কমে গেল, আসলে এরা কিন্তু কণার সংখ্যা কিন্তু কমে গেছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন শুধুমাত্র কিন্তু সংখ্যাগত ধর্ম, দ্রাবের কণার উপর নির্ভর করছে, তাই কোনোভাবেই কিন্তু তোমাকে দ্রাবের প্রকৃতিটা কিন্তু কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত হতে হবে। আর দ্বিতীয় শর্তটা কি হচ্ছে সূত্র মেনে চলা, সেটা হচ্ছে যে দ্রবণটা তুমি নেবে সেখানে দ্রাবের পরিমাণ খুবই কম হতে হবে, অর্থাৎ দ্রবণটিকে লঘু প্রকৃতির হতে হবে। লঘু দ্রবণ নিতে হবে তোমাকে। লঘু দ্রবণ মানে কি, যে দ্রাবকের মধ্যে তুমি দ্রাবটা যোগ করছো সেই দ্রাবের পরিমাণটা কিন্তু খুবই কম হতে হবে। যদি দ্রাবের পরিমাণ যদি বেশি হয় তাহলে কণাগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকবে, তার ফলে কিন্তু তারা তাদের যে আদর্শ আচরণ সেখান থেকে কিন্তু বিচ্যুত হবে, যার ফলে কিন্তু এই সূত্রটা মান্য হবে না। তাই তোমাদেরকে কিন্তু এই দুটো শর্ত খুব ভালো করে মনে রাখতে হবে এবং পড়ে ফেলতে হবে। এবার চলে যাই আমরা দ্বিতীয় সংখ্যাগত ধর্মের দিকে। দ্বিতীয় সংখ্যাগত ধর্ম ছিল আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন। মানে কি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কি না, স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি সেটা আগে আমরা দেখব। স্ফুটনাঙ্ক কি না, স্ফুটনাঙ্ক অবশ্যই একটি টেম্পারেচার, একটা উষ্ণতাকে নির্দেশ করছে। যে উষ্ণতাতে আমরা জানি যে তরলের উপরের বাষ্পচাপ বাহ্যিক চাপের সাথে সমান হয়ে যায়, বায়ুমণ্ডলীয় চাপ বলতে পারো, তার সাথে যখন সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু তরলটা কি হচ্ছে, ফুটতে শুরু করে এবং সেটা কি হচ্ছে, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় চলে যায়। তাহলে বাষ্পীয় অবস্থায় চলে যায়, যে উষ্ণতা থেকে তরলটা ফুটতে শুরু করছে সেই উষ্ণতাটাকেই আমরা কিন্তু বলি স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক আমরা বুঝতে পারলাম। এবার যদি স্ফুটনাঙ্কের উন্নয়ন কাকে বলছি আমরা, স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হচ্ছে, যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আবার তুমি যদি কঠিন মানে অনুদ্বায়ী দ্রাব যোগ করো, সেক্ষেত্রে যে দ্রবণটা প্রস্তুত হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কিন্তু বেশি হবে। ঠিক আছে, বেশি হবে। এই যে বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে স্ফুটনাঙ্কের যে বেশি হওয়া বা বৃদ্ধি পাওয়া, সেটাই হচ্ছে কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে যদি আমরা ধরে নিই যে
বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক ধরে নিলাম আমরা টিবি এবং দ্রবণের স্ফুটনাঙ্ক আমরা ধরে নিচ্ছি টিবি প্রাইম। তাহলে স্ফুটনাঙ্ক আমরা জানলাম যে টিবি কিন্তু কি হচ্ছে, টিবি প্রাইমের থেকে বেশি হচ্ছে। তাহলে এই যে বৃদ্ধি হচ্ছে স্ফুটনাঙ্কে, সেই উন্নয়নটা কি হচ্ছে, ডেল্টা টিবি ইকুয়াল টু কি হচ্ছে, টিবি মাইনাস টিবি প্রাইম হয়ে গেল। তাহলে এই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে এই যে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেল দ্রবণের, তাহলে সেটা কেন পেল সেটা এবার জানতে হবে। যে স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণ যদি আমরা দেখি, আমরা জানি যে যখন একটা তরল ফোটে বা যখন একটি বিশুদ্ধ দ্রাবকের আমরা স্ফুটনাঙ্কে গিয়ে পৌঁছায়, সেই উষ্ণতাতে কি হচ্ছে, তরলের উপরের যে বাষ্পচাপ সেটা বাহ্যিক চাপের সাথে সমান হয়ে যাচ্ছে। কিন্তু এটাও আমরা জানি যে যখন কোনো দ্রবণ আমরা প্রস্তুত করছি, সেই দ্রবণটার যে বাষ্পচাপ সেটা যে কোনো উষ্ণতায় হতে পারে, সেটা কিন্তু বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। তাই যদি বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়, তাহলে যখনই তুমি গোটা সলিউশনটাকে উষ্ণতা বৃদ্ধি করতে 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 দ্রাবের স্ফুটনাঙ্কে গিয়ে পৌঁছে যাচ্ছ, সেই উষ্ণতাতে কিন্তু তখনও পর্যন্ত দ্রবণের উপরে দ্রাবকের বাষ্পচাপ কিন্তু বাহ্যিক চাপের সাথে সমান হয়নি, তার থেকে কম আছে। তার থেকে যেহেতু কম আছে, তাহলে স্ফুটনাঙ্কটা তাহলে কি করতে হবে, তোমাকে আরও টেম্পারেচার বাড়াবে নিশ্চয়ই তাকে ফোটাতে গেলে। তাহলে যখন তোমাকে আরও উষ্ণতা বাড়িয়ে চলেছো, তখন বিশুদ্ধ দ্রাবকের থেকে আর একটা উচ্চতর উষ্ণতা পাবে তুমি, যেখানে গিয়ে দেখবে যে সেই পুরো দ্রবণটা তখন কিন্তু ফুটতে শুরু করলো এবং এর উপরে যে বাষ্পচাপটা থাকছে দ্রাবকে, সেটা কিন্তু তখন গিয়ে বাহ্যিক চাপের সাথে সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা জানছি যে বাষ্পচাপের যে উন্নয়নটা হচ্ছে, সেটা ডেল টিবিটা যেটা তুমি পাচ্ছ, সেটা ডেল টিবি সমান সমান কি হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, টিবি মাইনাস টিবি প্রাইম। এবার তুমি এটাকে কি করবে, একটা গ্রাফে প্লট করার চেষ্টা করো। মানে কি, বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণ উভয়েরই তুমি বাষ্পচাপ মেপে নাও এবং বাষ্পচাপটাকে উষ্ণতার রেসপেক্টে যদি তুমি গ্রাফে প্লট করো, যে একদিকে তুমি উষ্ণতা নাও এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি বাষ্পচাপ রাখো, তাহলে তুমি এবি একটি রেখাচিত্র পাচ্ছ। এটা এবি যে রেখাচিত্রটা পাচ্ছ, সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের রেখাচিত্র, এবং সিডি একটি রেখাচিত্র পাচ্ছ, সেটা কিন্তু হচ্ছে দ্রবণের রেখাচিত্র। এই দুটো রেখাচিত্র যদি তুমি দেখো, যে এবির নিচে কিন্তু সিডি রেখাচিত্রটা রয়েছে, এবির নিচের সিডি রেখাচিত্রটা রয়েছে। তার মানে কি হচ্ছে, তার মানেটা হচ্ছে যে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবকের যে বাষ্পচাপ রয়েছে, যে কোনো উষ্ণতাতেই যদি তুমি দেখতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে কোনো উষ্ণতাতে, আমরা যদি এই উষ্ণতাটা একটা দেখে নিই, যে এরকম একটা T1 একটা উষ্ণতা হচ্ছে, সেখানটাতে দেখতে পাচ্ছি এর যে বাষ্পচাপটা রয়েছে, এর থেকে কিন্তু এর বাষ্পচাপ তুলনামূলকভাবে কম হচ্ছে, এর বাষ্পচাপের থেকে এর বাষ্পচাপ কম হচ্ছে, অর্থাৎ দ্রাবকের থেকে কিন্তু দ্রবণের বাষ্পচাপ কম হচ্ছে। এইবার আমরা ধরে নিচ্ছি বাহ্যিক চাপ যখন পি হচ্ছে, তখন কিন্তু দ্রবণটা যখন বাহ্যিক চাপ পি হচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফেরিক প্রেসারে গিয়ে পৌঁছে যাচ্ছে, তখন ধরো ফুটতে শুরু করলো। এই অবস্থাতে কি হচ্ছে, যে দ্রাবকটা পাচ্ছ, দ্রাবকের বাষ্পচাপটা কি হচ্ছে না, তখন এর সাথে সমান হয়ে যাচ্ছে। এই টেম্পারেচার, এটা যে টেম্পারেচারটাকে নির্দেশ করছে, সেই দ্রাবকের হচ্ছে এটা কিন্তু, দ্রাবকের কিন্তু এটা তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এইবার দ্রবণের যদি তুমি নিয়ে যাও, সেটা কি হচ্ছে, দ্রবণের ক্ষেত্রে তুমি যেটা দেখবে, দ্রবণের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখো তুলনামূলক এখনো কমে আছে। এবার ধীরে ধীরে একে উষ্ণতা বাড়াতে থাকতে গেলে দেখা যাবে যে আরেকটা উচ্চতর উষ্ণতাতে গিয়ে কিন্তু এটা পি যে
চাপটা আছে তার সাথে সমান হচ্ছে। তাহলে এটা আরও উচ্চতর উষ্ণতায় চলে গেল টিবি প্রাইমে, তাহলে টিবি প্রাইম ইজ গ্রেটার দেন টিবি, তাহলে সেখানে কি হচ্ছে টিবি প্রাইমের থেকে টিবি বেশি হচ্ছে, কতটা বেশি হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে টিবি, ডেল্টা টিবি অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে এই রকমভাবে গ্রাফের সাহায্যেও কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারলাম। এইবার রাউল্টের সূত্রে আমরা চলে যাব। Raoult's law of elevation of boiling point. রাউলস লটাতে কি বলা হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যখন তুমি অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক দ্রবীভূত করছো, তখন এর বাষ্পচাপের যে আপেক্ষিক উন্নয়নটা হচ্ছে সেটা কিন্তু দ্রবণের মধ্যে দ্রবণের কিন্তু মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তাহলে মোলাল গাঢ়ত্বের সঙ্গে যখন সমানুপাতিক হচ্ছে, তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলে আমরা কনস্ট্যান্ট নিয়ে আসি, সেটা হচ্ছে কেবি ইন্টু এম। এই যে কেবি তুমি পেলে, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক ধ্রুবক বলা যেতে পারে, এটাকে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বলা হয়, আবার এটাকে কিন্তু ইবিউলোস্কোপিক কনস্ট্যান্টও কিন্তু বলা হয়। এখন এই কেবির মান তুমি কি করে পাবে? ওয়েন এম ইকুয়াল টু 1 হচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেল্টা টিবি ইকুয়াল টু কিন্তু কেবি হয়ে যাচ্ছে। তার মানে কি, কেবির যদি তুমি এবার সংজ্ঞা দিতে চাও যে একক মোলাল যে যদি তুমি সলিউশন নাও, তার ক্ষেত্রে ডেল্টা টিবিটা কিন্তু কেবির সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে একক গাঢ়ত্ব, একক মোলাল গাঢ়ত্ব মানে কি, যে তোমাকে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল পরিমাণ কিন্তু দ্রাব যোগ করতে হবে, এবং এর ফলে বাষ্পচাপের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, দ্রবণের ক্ষেত্রে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, সেটাই কিন্তু কেবির সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই রকমভাবে তুমি কেবির সংজ্ঞা শিখবে। এরপরে কেবির অর্থ যদি আমি বলি, কেবির অর্থ এবার দেখো, যে তোমাকে আমি বললাম জলের কেবি আমি বলে দিচ্ছি 0.515 কেলভিন কিলোগ্রাম পার মোল। তাহলে এইটা বলতে কি বোঝো? তাহলে এটা বলতে বোঝাচ্ছে যে জলের তুমি যদি 1000 গ্রাম বিশুদ্ধ জলের মধ্যে 1 মোল পরিমাণ কোনো কঠিন দ্রাব, অনুদ্বায়ী দ্রাব যোগ করো, তার সেক্ষেত্রে ডেল্টা টিবিটা কি হচ্ছে না, ডেল্টা টিবি হবে অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.515 কেলভিন। বোঝা গেছে তাহলে? আর এই রেসপেক্টে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যদি তুমি কেবির এবার এককটা আমরা কিভাবে জানি, কেবির একক হচ্ছে ডেল্টা টিবি বাই এম, আমরা যে দেখলাম সূত্র থেকে, অর্থাৎ ডেল্টা টিবি এটা উষ্ণতা, তাহলে পরম উষ্ণতা কেলভিন, আর এটা হচ্ছে মোল পার কিলোগ্রাম। পাশাপাশি লিখলে উপরে নিয়ে চলে এসো কেলভিন কিলোগ্রাম পার মোল, এই হচ্ছে কিন্তু কেবির পুরো ব্যাপারটা। তাহলে এই গেল রাউলসের সূত্র। রাউলসের সূত্র এবার আমরা দেখব রাউলসের সূত্রের প্রযোজ্যতা, সেটাও কিন্তু ঠিক একইভাবে প্রথমে যা বলেছিলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে, এখানে আবারও সেই কথাই আসবে যে দ্রাবটাকে কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজিত হতে হবে, এবং দ্রবণটিকে অবশ্যই কিন্তু লঘু হতে হবে। এবার এই সূত্র অনুসারে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করব। ধরে নিই যে W1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব দ্রবীভূত আছে W1 ডিভাইডেড বাই দ্রাব, তার মানে এটা W2 নিতে হবে, W2 বাই M2 এত মোল দ্রাব দ্রবীভূত আছে, এটা মোল সংখ্যা, অর্থাৎ দ্রবীভূত দ্রাবের তুমি এটা মোল সংখ্যা মধ্যে দ্রাব দ্রবীভূত আছে, আচ্ছা মধ্যে দ্রাবের মোল সংখ্যা করো
এটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। তাহলে আমাদের মোলাল গাঢ়ত্ব বার করতে গেলে কি লাগবে? 1000 গ্রাম দ্রাবক লাগবে। তাহলে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কতটা দ্রাবের মোল সংখ্যা রয়েছে? না W2 ডিভাইডেড বাই M2 ডিভাইডেড বাই W1 উপরে চলে গেল আমার 1000। এই হচ্ছে আমার মোলাল গাঢ়ত্ব। তাহলে তুমি দ্রবণটির মোলাল গাঢ়ত্ব কি পেলে? W2 into 1000 M2 into W1, এইটা একক তোমরা জানো, এত মোল পার কিগ্রা। তাহলে এই হয়ে গেল, এটা হচ্ছে দ্রবণটির কিন্তু স্মল m আমরা পেয়ে গেলাম। তাহলে এবার রাউলসের সূত্রে যদি আমরা বসিয়ে দিই, মিটিয়ে দিচ্ছি। মোল সংখ্যাতে তোমরা কি দেখেছিলে যে ডেল্টা টিবিটা কি হচ্ছে? ডেল্টা টিবি ইকুয়াল টু কি হয়ে গেল আমাদের? কেবি ইন্টু এম, অর্থাৎ W2 ইন্টু 1000 M2 ইন্টু W1, এই হচ্ছে তোমার ডেল্টা টিবি। এখান থেকে তুমি কি বার করবে? না দ্রাবের আণবিক ভর বার করবে। তাহলে এইটা বার করতে হবে তোমাকে। তাহলে M2 সমান সমান হচ্ছে কেবি ইন্টু W2 বাই 1000 ডেল্টা টিবি ইন্টু W1। তাহলে এইখানটাতে তোমার সবগুলো জ্ঞাত থাকবে। ডেল্টা টিবিটা তোমাকে পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু তুমি M2টা নির্ণয় করতে পেরে যাবে। তাহলে এই রকমভাবে আমরা রাউলসের সূত্র থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করে থাকি। এরপর নেক্সট সংখ্যাগত ধর্ম। হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। হিমাঙ্ক কাকে বলছি আমরা? না এটাও একটা টেম্পারেচার। যে উষ্ণতাতে আমরা দেখছি যে কোনো পদার্থ তরল অবস্থা থেকে ধীরে ধীরে জমতে জমতে কঠিন অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং এই অবস্থাতে পদার্থটির তরল অবস্থা এবং কঠিন অবস্থা উভয়েরই কিন্তু বাষ্পচাপ সমান হচ্ছে, যার ফলে একটা তাদের মধ্যে সাম্যাবস্থা বিরাজ করছে। তাহলে দেখা যাচ্ছে যে, যেমন ধরে নিই যে বিশুদ্ধ জল যদি তুমি নাও, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল যেটা লিকুইড অবস্থায় রয়েছে তার সাথে কিন্তু বরফ যেটা সলিড অবস্থায় রয়েছে তার কিন্তু একটা সাম্যাবস্থায় সে রয়েছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা দেখতে পাচ্ছি যে এরা দুজন কিন্তু সাম্যাবস্থায় রয়েছে। তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে বিশুদ্ধ জলের তাহলে হিমাঙ্ক। তাহলে এবার হচ্ছে হিমাঙ্কের অবনমন কেন বলছি আমরা? হিমাঙ্কের অবনমন কি বলা হচ্ছে? যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি তুমি কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করো, সেক্ষেত্রে যে প্রাপ্ত দ্রবণটা থাকছে তার বাষ্পচাপ কিন্তু বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হচ্ছে। অবনমন মানে কমে যাওয়া। তাহলে বিশুদ্ধ দ্রাবকের রেসপেক্টে সাপেক্ষে কি হচ্ছে? যখন দ্রবণের এই হিমাঙ্কটা কমে যাচ্ছে, এই হ্রাসটাকেই বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। ধরা যাক এই হ্রাসটা ডেল্টা টিএফ যদি আমরা ধরে নিই, যে প্রথমে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে ছিল এই উষ্ণতাটা ছিল টিএফ, সেটা কমে পৌঁছে গেল কোন একটা উষ্ণতাতে? না টিএফ প্রাইমে গিয়ে পৌঁছে গেল, এবং সেখানে দেখা গেল দ্রবণের মধ্যে অবস্থিত যে দ্রাবকটা সেটা কঠিনে পরিণত হচ্ছে। তাহলে ডেল্টা কি হচ্ছে তাহলে? না টিএফ মাইনাস টিএফ প্রাইম। বোঝা যাচ্ছে? তাহলে এবার এই অবনমনের কারণ কি? অবনমনের যদি আমরা কারণ দেখি, তাহলে আমাদেরকে প্রথমে দ্রবণের হিমাঙ্ক আমাদের দেখতে হবে, যে দ্রবণটা যখন তার ফ্রিজিং পয়েন্টে যখন পৌঁছে যাচ্ছে, তার হিমাঙ্কে পৌঁছে যাচ্ছে, তখন কি হচ্ছে? দ্রবণের মধ্যে যে দ্রাবকটা রয়েছে সেই দ্রাবকটা কিন্তু ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিণত হতে শুরু করছে, এবং যত তুমি হিমাঙ্কের দিকে ওটাকে স্থির রাখছো তখন কি হচ্ছে? এই কঠিন অবস্থা এবং পদার্থটার তরল অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থা কিন্তু বিরাজ করছে। অর্থাৎ তরল দ্রাবক
এবং কঠিন দ্রাবকের মধ্যে একটি সাম্যাবস্থা চলে আসছে। কঠিন দ্রাবকের মধ্যে একটা সাম্যাবস্থায় চলে আসছে। তাহলে দেখো এইখানটাতে যখন দ্রবণটাকে তুমি ফ্রিজিং পয়েন্টে নিয়ে যাচ্ছ, তাহলে দ্রবণের মধ্যে যে দ্রাবকটা রয়েছে সেটা কিন্তু ধীরে 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 কি হচ্ছে, যখন টেম্পারেচার কমাচ্ছ কমাতে কমাতে যখন হিমাঙ্কে পৌঁছে যাচ্ছে, তখন শুধুমাত্র কিন্তু দ্রাবকটাই কঠিন আকারে বেরিয়ে আসছে, দ্রাবক কিন্তু তার মধ্যে দ্রবীভূত থাকছে না। কেন এই কমে যাওয়াটা বা দ্রবণের কেন হিমাঙ্কটা বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয় যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখব যে কোনো টেম্পারেচারেই দ্রবণের বাষ্পচাপ কিন্তু আমরা দেখছি বারবারই ওই একই উঠে আসছে প্রসঙ্গ, যে দ্রবণের বাষ্পচাপ কিন্তু দ্রাবকের বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে গিয়ে কি হচ্ছে, যে দ্রাবকটা কঠিনে পরিণত হচ্ছে, কারণ কি উভয়ের মধ্যে যে বাষ্পচাপটা রয়েছে সেটা সমান হয়ে যাচ্ছে কঠিন অবস্থা এবং তরল অবস্থার মধ্যে। এইবার যখন তুমি দ্রবণটা নিচ্ছ এবং তাকে টেম্পারেচারটা কমাতে 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 কমাতে, ধরো জলের ক্ষেত্রে যদি তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে দাও, জলের মধ্যে একটি দ্রাবকে দ্রবীভূত করে রেখেছো, তখন জলটা কি হবে, যে ধীরে 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 কঠিন হতে শুরু করবে, কিন্তু ধীরে 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 তার উষ্ণতাটা কমবে, কিন্তু সে কিন্তু কঠিনে পরিণত হবে না 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। সেখানে কি হবে, যে তার আরও উষ্ণতা যদি কমা, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকে যে টেম্পারেচারের তরল অবস্থা এবং কঠিন অবস্থার বাষ্পচাপ সমান হচ্ছিল, তার থেকে আরও টেম্পারেচার তোমাকে কমাতে হবে, তবে একটা নিম্নতর উষ্ণতায় গিয়ে তুমি পৌঁছে যখন তুমি তখন দেখতে পাবে যে উভয়ের, অর্থাৎ দ্রবণের মধ্যে অবস্থিত দ্রাবকটার কিন্তু যে বাষ্পচাপ সেটা কঠিন অবস্থায় দ্রাবকের বাষ্পচাপের সাথে সমান হয়ে যাচ্ছে। তার মানে সেখানে কিন্তু যে হিমাঙ্ক থাকছে সেই হিমাঙ্কের কিন্তু অবনমন হচ্ছে। যে আমরা যদি ধরে নিই যে একটা নির্দিষ্ট উষ্ণতাতে যে বিশুদ্ধ দ্রাবকের যে ছিল, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক টিএফ এবং দ্রবণের হিমাঙ্ক টিএফ প্রাইম, তাহলে হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে টিএফ মাইনাস টিএফ প্রাইম হয়ে যাচ্ছে। এবার গ্রাফে চলে যায়। যদি আমরা বিভিন্ন উষ্ণতায় কোনো দ্রাবক এবং দ্রাবকের বাষ্পচাপকে যদি পরীক্ষা করতে থাকি এবং সেই ফলগুলো যদি নিতে থাকি, তাহলে তাদেরকে বসিয়ে যে আমি একটা গ্রাফ পাবো, এক্স অ্যাক্সিস বরাবর তুমি উষ্ণতা নাও আগের মতোই, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি বাষ্পচাপ নাও। বাষ্পচাপ নিলে দেখলে তার ফলে বিসি এবং ডিই দুটো রেখাচিত্র পাচ্ছ, ঠিক আগের মতোই। উপরেরটা হচ্ছে দ্রাবক আর নিচেরটা হচ্ছে দ্রবণ। এর সাথে তুমি আরও একটি রেখাচিত্র পেলে এ বি, এবি একটা রেখাচিত্র পেলে। এবি রেখাচিত্রটা কি না, এবি রেখাচিত্রটা হচ্ছে যে কঠিন দ্রাবকের এটা কিন্তু বাষ্পচাপ বনাম উষ্ণতার রেখাচিত্র। এখন এই তিনটে যে রেখাচিত্র তুমি পেয়েছো সেখানটাতে দেখো এই বি পয়েন্টটাকে যদি আমরা লক্ষ্য করি, এইখানটাতে এটা যদি বিশুদ্ধ দ্রাবক যে থাকছে সেই দ্রাবকটার যে বাষ্পচাপটা থাকছে সেটা কিন্তু বিশুদ্ধ দ্রাবক যখন তরল অবস্থা থাকছে এবং কঠিন অবস্থায় উভয়েরই কিন্তু বাষ্পচাপটা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এই বি পয়েন্টের রেসপেক্টিভ যে তোমার টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটা কি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, যে উষ্ণতাতে এটা কঠিনে পরিণত হচ্ছে। তাহলে এই উষ্ণতাতে কিন্তু তুমি দেখো দ্রবণটা কিন্তু উষ্ণতা, দ্রবণের উপরে যে বাষ্পচাপ সেটা কিন্তু এই কঠিনের উষ্ণতা বাষ্পচাপের সাথে কিন্তু সমান হচ্ছে না। তাহলে এই অবস্থাতে কিন্তু সেটা কঠিন অবস্থায় পরিণত হবে না। তার ফলে তোমাকে টেম্পারেচার আরও কমাতে হবে। আরও টেম্পারেচার কমাতে গেলে ধরা যাক যে টিএফ পয়েন্টে গিয়ে এই যে এখানটাতে একটা আমরা ডি বিন্দু পেয়েছি, এই ডি বিন্দুতে গিয়ে আমরা দেখতে পাবো যে সেখানে যে রেসপেক্টিভ টেম্পারেচারটা থাকছে সেটা হচ্ছে আমাদের টিএফ
প্রাইম, অর্থাৎ দ্রবণটা কিন্তু এই উষ্ণতাতে গিয়ে আমরা দেখতে পাবো যে তার যে বাষ্পচাপ সেটা কঠিন দ্রাবকের বাষ্পচাপের সাথে সমান হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে? টিএফ মাইনাস টিএফ প্রাইম। ঠিক আছে, তাহলে এরপরে চলে আসি আমরা রাউলসের লতে। Raoult's law of depression of freezing point. রাউলসের সূত্র থেকে আমরা দেখব ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি বলছে না। রাউলসের সূত্রে বলা হলো যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যেটা ডেল্টা টিএফ ছিল সেটা কিন্তু দ্রবণের মোলাল গারত্বের সাথে সমানুপাতিক হবে। তাহলে এখানটাতে তুমি যদি সমান চিহ্ন আনো তাহলে তোমাকে ধ্রুবক নিতে হবে, সেটা ধরে নিলাম আমরা কেএফ ইকুয়াল টু এম। এই কেএফটাকে বলা হয় হিমাঙ্ক ধ্রুবক বা হিমাঙ্কের মোলাল অবনমন। ঠিক আছে, এটাকে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টও আমরা বলে থাকি। তাহলে এই কেএফ এর মান কি হচ্ছে? when m ইকুয়াল টু 1 হচ্ছে তখন কি হচ্ছে? ডেল্টা টিএফ ইকুয়াল টু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেএফ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি একক মোলাল গারত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেএফ তখন হিমাঙ্কের যে অবনমন হচ্ছে তার সাথে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যদি তুমি 1 মোল পরিমাণ দ্রবীভূত করো তার ক্ষেত্রে যেটা হিমাঙ্কের অবনমন হবে সেটাই হচ্ছে কেএফ, কেএফ এর মান। তাহলে এই কেএফ যেটা পাচ্ছ সেই কেএফ এর অর্থ এবং একক ঠিক একইভাবে আমরা দেখে নেব। একক কি হবে? কেএফ ইকুয়াল টু ডেল্টা টিএফ ডিভাইডেড বাই এম। তাহলে টিএফ এর হচ্ছে উষ্ণতা, পরম উষ্ণতা ক্যাপিটাল কে কেলভিন, আর এখানে এম অর্থাৎ মোলাল গারত্বের কি হচ্ছে? মোল পার কিলোগ্রাম। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কেলভিন কিলোগ্রাম, আর এটা হয়ে গেল পার মোল। তাহলে কেএফ যেটা পাচ্ছ সেটার কিন্তু তোমার বেরিয়ে গেছে এককটা। এবার কেএফ আমি বলে দিলাম যে বিশুদ্ধ জলের কেএফ হচ্ছে 1.86। কেলভিন কিলোগ্রাম পার মোল। ঠিক আছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 1000 গ্রাম যদি তুমি জল নাও, বিশুদ্ধ জল নাও, তার মধ্যে যদি 1 মোল পরিমাণ দ্রাব যোগ করো সেই ক্ষেত্রে তার ডেল্টা টিএফ যেটা হবে সেটাই হচ্ছে 1.86, অর্থাৎ তার হিমাঙ্কের অবনমন হবে 1.86। বোঝা গেল? তাহলে এইবার চলে আসি আমরা যে এই সংক্রান্ত রাউলসের যে সেকেন্ড সূত্রটা হচ্ছে সেটাও একই রকম, যে সংখ্যাগত ধর্ম এটা সেটারই তার পুষ্টি করা। যে সেকেন্ড সূত্রতে কি বলা হচ্ছে? সেকেন্ড সূত্রতে বলা হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে সমপরিমাণ দ্রাবক নাও, তার মধ্যে বিভিন্ন অনুদ্বায়ী কঠিন দ্রাব যদি তুমি যোগ করতে থাকো প্রতি ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে হিমাঙ্কের যে অবনমন হচ্ছে সবটা কিন্তু একই হচ্ছে, অর্থাৎ এটা একটা সংখ্যাগত ধর্ম। এরপর চলে আসি আমরা আণবিক ভর নির্ণয়। রাউলসের এই সূত্র ব্যবহার করে দ্রাবের আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করে থাকি। সেক্ষেত্রে কি হবে যে আমরা ধরে নিচ্ছি যে W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত হচ্ছে? নাম্বার অফ মোলস আমাদের লাগবে, যে সেটা কি হচ্ছে W2/M2। তাহলে যেহেতু মোলাল গারত্ব বার করতে হবে তাহলে 1000 গ্রামের মধ্যে তোমাকে বার করতে হবে। তাহলে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি W2/M2 ডিভাইডেড বাই W1 ইন্টু 1000। তাহলে মোলাল গারত্ব তোমার এটা বেরিয়ে গেল। তাহলে রাউলসের সূত্র অনুসারে তুমি এবার বসিয়ে দাও। রাউলসের সূত্র কি বলছে আমাদেরকে? রাউলসের সূত্র আমাদেরকে বলছে
ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম ইন্টু এম, এম কি ছিল আমাদের W2 ইন্টু 1000 M2 ইন্টু W1। তাহলে এই যে M2টা এটা এবার বার করব আমরা, M2 ইকুয়াল টু KF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই ডেল্টা TF ইন্টু W1। তাহলে এই মানগুলো তুমি বসিয়ে দাও, M2 মান পেয়ে যাবে। এই সূত্রের প্রযোজ্যতা লক্ষ্য করো, যদি এই সূত্র ঠিক একইভাবে প্রযোজ্যতা তোমাকে লক্ষ্য করতে গেলে তোমার কি দেখতে পাবে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাবো যে এই সূত্রগুলো দ্রাব ঠিক একইভাবেই, প্রত্যেকটা সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে যে একই প্রশ্ন চলে আসছে যে কঠিন দ্রাবটিকে তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী এবং কঠিন প্রকৃতির হতে হবে এবং দ্রবণটিকে লঘু প্রকৃতির হতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই, এই গণিতের সমস্যাটাই, গাণিতিক সমস্যাটার দিকে যদি আমরা দেখি যে 12 গ্রাম কঠিন দ্রাবকে আমরা 90 গ্রাম জলে দ্রবীভূত করলাম। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ বলা হচ্ছে 750 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, এবং দ্রাবকটির তাহলে তোমাকে আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে এই আণবিক ভর মানে এম এর মান নির্ণয় করতে হচ্ছে। তোমার যে ডেটাগুলো দেওয়া আছে তার মধ্যে তোমার কি দেওয়া আছে, এটা দ্রাবের ভর, তার মানে এটা হচ্ছে W2, এটা হচ্ছে তোমার W1, এর তুমি M1 জানো, M1 জানো মানে কি জলের আণবিক ভরটা তো জানা 18, আমাদের সকলেরই জানা। তাহলে সেখান থেকে তোমার এর এমটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই যেটা তোমার লাগবে সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কতটা হচ্ছে সেটা কিন্তু তোমাকে বার করে নিতে হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে উষ্ণতায় জলের বাষ্পচাপ অর্থাৎ দ্রাবক যে রয়েছে তার বাষ্পচাপ কত হচ্ছে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, তাই তো 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ হচ্ছে বাহ্যিক চাপ অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে চাপটা তার সাথে সমান হচ্ছে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেহেতু তার স্ফুটনাঙ্ক, এটাতে গিয়ে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে দ্রবণটা দেওয়া আছে তার বাষ্পচাপ দেওয়া আছে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে তোমার 750 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে বাষ্পচাপ তাহলে দ্রবণের কমে গেছে, কতটা কমে গেছে, এবং সেভাবেই তোমাকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা বার করতে হবে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত হচ্ছে, চলে আসছে তোমার P0 মাইনাস P অর্থাৎ 760 মাইনাস 750 ডিভাইডেড বাই 760, তাই তো। তাহলে এটা কত হচ্ছে 10-এর 760 মানে 0 0 ক্যান্সেল হয়ে গেল মান 1/76। তাহলে এটা হচ্ছে আমার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার রাউলসের সূত্র প্রয়োগ করো, রাউলসের সূত্র প্রয়োগ করলে তুমি কি পেয়ে যাবে, বাষ্পচাপের এই আপেক্ষিক অবনমন x2-র সাথে সমান হচ্ছে। তাহলে আমাদের x2 কত হচ্ছে, তার জন্য আমাদেরকে দ্রাবটার আণবিক ভরটা ধরে নিতে হবে m। ধরি দ্রাবটির আণবিক ভর m, ঠিক আছে। তাহলে m যদি হয় দ্রাবটির আণবিক ভর, তাহলে এবার সূত্র প্রয়োগ করো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন x2 আমাদের কি হচ্ছে, x2 আমাদের কি হচ্ছে যে আমাদের দেওয়া আছে যে আমরা জানি x2 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2 ছিল। n2 মানে কি যে এই 12 ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই n1 মানে কত হচ্ছে যে 90 ডিভাইডেড বাই 18 প্লাস n2 একইভাবে 12 ডিভাইডেড বাই m। তাহলে সূত্র অনুসারে এই x2 সমান সমান কত হচ্ছে 1/76, এটা সমান সমান হচ্ছে 1/76। তাহলে এখানে চলে এলো 5, তাহলে 12m 5
প্লাস 12m বাই 176 মিটিয়ে ফেলছি। m 5 m plus 12 divided by m 1/76 তাহলে mm ক্যান্সেল আউট হয়ে গেলে তোমার থাকলো কি 12 divided by 5m plus 12 1/76 এখান থেকে তোমাকে m এর মান বার করে নাও এবার, আর কিছুই নেই। তাহলে 5m plus 12 76 into 12 সেখান থেকে 5m equal to এত 76 into 12 76 into 12 minus 12 m equal to 76 into 12 minus 12 divided by 5 মান বেরিয়ে গেল তোমার। তাহলে এবার আমরা লাস্ট যে প্রবলেমটা রয়েছে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সেটা একটু দেখে নিই। 0.3 গ্রাম ইউরিয়াকে আমরা 50 গ্রাম জলে দ্রবীভূত করব, তাহলে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে? স্বাভাবিক স্ফুটনাঙ্ক চেয়েছে দ্রবণেরটা, আর জলের কেবি কিন্তু তোমার দেওয়া রয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার 0.3 যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রাবক, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? মোল সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে ইউরিয়ার মোল সংখ্যা কত হচ্ছে? 0.3 g/m। m কত হচ্ছে? মলিকুলার ওয়েট অফ ইউরিয়া কত হচ্ছে? ক্যালকুলেট করো। N2CO N2, তাহলে নাইট্রোজেন দুটো, তাহলে নাইট্রোজেন দুটোর হচ্ছে 14 14 28, আর হচ্ছে 4 যোগ 12 যোগ হচ্ছে 16, এইটা করে দেখো তোমার 60 হচ্ছে। তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করে দিই মোল সংখ্যা, ইউরিয়ার মোল সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এর যে নাম্বার অফ মোলস তুমি পেলে, এটা কত গ্রাম জলের মধ্যে দ্রবীভূত আছে? 50 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত আছে। তাহলে 50 গ্রাম জলে ইউরিয়া দ্রবীভূত আছে 0.360 এত মোল, ঠিক আছে? তাহলে এই যে তুমি মোলটা পেলে, এবার তোমাকে কি করতে হবে? 1000 গ্রামের মধ্যে বার করে নিতে হবে মোলাল গারত্বের জন্য। 1000 গ্রামের মধ্যে কত থাকবে? 0.3 ডিভাইডেড বাই 60, নিচে হচ্ছে 50, উপরে চলে গেল আমার 1000। এইটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস। তাহলে নাম্বার অফ মোলস যেটা তুমি পেলে, একটু ছোট করা যাক 10 দিয়ে, তাহলে 0.3 ইন্টু 10, তাহলে 3 ডিভাইডেড বাই 5 যেটা পাওয়া গেল। তাহলে 3 ডিভাইডেড বাই 5 এটা হচ্ছে নাম্বার অফ মোলস তুমি পেয়ে যাচ্ছ। এবার তুমি সূত্রে বসিয়ে দাও। সূত্রে আমাদের কি সূত্র ছিল? যে ডেল্টা টিবি সমান সমান ছিল কেবি ইন্টু এম। তাহলে ডেল্টা টিবি আর এম, এম আমরা জানতে পেরে যাচ্ছি, এম আর কেবি দিয়ে বার করে দাও, তাহলে ডেল্টা টিবি তোমার বেরিয়ে যাবে। কেবি হচ্ছে 0.52 ইন্টু 3/5, তাহলে ডেল্টা টিবি তুমি পেয়ে গেলে। তাহলে ডেল্টা টিবি যদি তোমার জানা থাকে 0.52 ইন্টু 3/5 ইকুয়াল টু হচ্ছে ডেল্টা টিবি মানে হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক। মানে দ্রাবকের স্ফুটনাঙ্ক মানে কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানটাতে আমরা বসিয়ে দেব কত? কেলভিনে 373, 273 প্লাস 100 ইকুয়াল টু 373 কেলভিন। তাহলে এখান থেকে তুমি কিন্তু ক্যালকুলেট করে দ্রবণের স্ফুটনাঙ্ক পেয়ে যাবে। তাহলে এইরকমভাবে ছোট ছোট যে প্রবলেমগুলো রয়েছে বিভিন্ন বইয়ের পিছন দিকে দেখবে, সেইগুলো কিন্তু ভালো করে করবে। সেই সঙ্গে কিন্তু আমাদের যে সালের প্রশ্ন এবং জয়েন্টের যে কোশ্চেনগুলো আছে খুব ভালো করে যে কোনো ইউনিট পড়বে তার সংক্রান্ত কিন্তু অঙ্ক এবং সেই সঙ্গে কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ করি।